কিছু থাকে তোর হ্যাঁ এই ধরনের কথা প্রচলিত আছে। যদি ওই ঘটনা আসলে সত্য নাও হতে পারে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। এরা চিন্তা করে যেহেতু তারা এরকম শুনেছে, তারা চিন্তা করে যদি আমরা এই লাশটা চুরি করতে পারি, তারা নিজেরাই চিন্তা করছে আর কি। মানে এমন না যে তাদেরকে কেউ অফার করেছে, নিজেরাই চিন্তা করছে যে আমরা যদি লাশটা চুরি করতে পারি, এই লাশটা নিয়ে আমরা অনেক দূরে গিয়ে মানে ঘটনাটি 100% সত্য বা এটা ওখান থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় পুঁতে রাখবো, যখন কঙ্কাল হয়ে যাবে মানে এরকম একটা ছিল আর কি। তো তারা কি করে ওই রাত্রেই মানে যেদিন খবর দিয়েছে বিকেলে ওই রাত্রেই তারা লাশটা চুরি করার একটা পরিকল্পনা। 2010 থেকে 2015 পরিকল্পনা সেই কাজ। আমার আম্মু একটি এনজিওতে চাকরি আলো বেশি হবে, অনেক দূর থেকে দেখা যাবে, আমরা ঢাকা সন্দেহ করতে পারে। এই জন্য তারা কি করছে একদম নিউ টাইপের মানে আলো কমিয়ে হারিয়ে তিনি মাঝে মধ্যে যাতে কোনো মতে 6-7 কিলোমিটার করে হেঁটে কিস্তি কালেক্ট করতে। তো তারা ওই মানে ওই নাম্বারের ওই গোরস্থানে 6-7 কিলোমিটার হাঁটতে পারতেন, তিনি আজ 10-15 মিনিটের বেশি আসার পরে ওই খবরটা তারা দিনের বেলাও দেখে আসছিল। এমন কি হয়েছিল আমার আম্মুর সাথে যার কারণে আমার আম্মুর আজ এই অবস্থাগুলো? তো যথারীতি এই চিন্তা সেই কাজ তাহলে কবর করা শুরু করেছে। 2017 সালের শেষের দিকে আমরা ঢাকা থেকে রাজশাহীতে চলে আসি। একটি বাসা ভাড়া নিয়ে। বাসাটা কিছুটা পুরাতন ছিল, মনে রাখা ভালো আমার আম্মুর 3 বোন ও 2 ভাই। আমার আম্মু আর বড় খালার বাসা 5 মিনিটের রাস্তা। ছোট খালার বাসা 10-15 মিনিটের রাস্তা। আমার ছোট খালা একজন ডাক্তার, আর আমার ছোট খালা আমার আম্মু থেকে 3 বছরের ছোট। 2 মাস পর আমার ছোট খালা আমাদের বাসায় বেড়াতে আসেন এবং আমাকে একটি সুন্দর ফুলের টব উপহার দেন। সবকিছু ঠিক যাচ্ছে, কিন্তু প্রায় 2 সপ্তাহ পর একদিন সন্ধ্যায় ঘটে অদ্ভুত ঘটনা। আম্মু মাগরিবের নামাজ পড়ছিলেন, পাশে একটি জানালা ছিল। জানালাটি কাঠের ছিল এবং জানালাটির পাল্লাটি ছিল বাইরের দিকে। তো আম্মু যখন নামাজ পড়ছিলেন তখন আস্তে করে গা ছমছমে শব্দ করে জানালাটি একটু ফাঁক হয় এবং তারপর জোরে করে খুলে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তখন কোনো বাতাস হচ্ছিল না। তো তিনি সেটিকে সেভাবে গুরুত্ব দেননি। কিন্তু সমস্যা তখন হয় যখন প্রতিদিন মাগরিবের নামাজ পড়ার সময় ঠিক ওই সময়ে জানালাটা খুলে যায়। মাঝে মাঝে জানালা থেকে কে যেন টোকা দেয়, কিন্তু তারপরেও আম্মু অতটা গুরুত্ব দেননি। এই ঘটনার পর থেকেই আসলে মানে ঘটনাটা একদিন রাতে আম্মু বিছানায় ঘুমাচ্ছিলেন। রাত তখন আনুমানিক 2টা থেকে 2:30। হঠাৎ আম্মুর পা ধরে কে যেন টেনে নিচে ফেলে দেয়। আম্মু কিছুটা ভয় পায়, কিন্তু তিনি আমাকে জানায়নি আমি ভয় পাবো এই জন্য। এইভাবে মাগরিবে জানালা খুলে যাওয়ার পাশাপাশি রাতে আম্মুর রুম হঠাৎ কখনো অতিরিক্ত ঠান্ডা হতো, আবার কখনো গরম হয়ে যেত, আবার কখনো গভীর রাতে মশলা পেশার আওয়াজ পাওয়া যায়, কখনো কারো হাঁটার আওয়াজও পাওয়া যায়। যাই হোক, একদিন আমি গোসল করতে বাথরুমে ঢুকি। যেহেতু পুরাতন বাসা, তাই টয়লেটের পেছনে জঙ্গল থাকায় বাথরুমের ছোট জানালা দিয়ে তেমন কোনো আলো ঘরে ঢোকে না। আমি আমার মতো গোসল করছি, এমন সময় হঠাৎ কারেন্ট চলে যায়। আমার গালে কে যেন জোরে একটা থাপ্পড় মারে। আমি চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে আম্মু বাথরুমের কাছে এসে দরজার ওই পাশ থেকে বলে, কি হয়েছে? আমি বলি যে কিছু না, পায়ে লেগেছে বলে কথাটা এড়িয়ে যায়। এভাবে কিছুদিন যায়। একদিন আম্মু বারান্দায় পানি পড়ে থাকার কারণে পা পিছলে পড়ে যায়। আমি শব্দ শুনতে পেয়ে আম্মুকে উঠিয়ে বিছানায় বসাই। আম্মু পা মুচকে হাড় নড়ে গিয়েছিল, যার কারণে আম্মু 6 মাসের মতো চেয়ারে বসে নামাজ পড়েছেন। সে ঘটনার কয়েক সপ্তাহ পর একদিন মাগরিবের সময় আমি বিছানায় বসে মোবাইলে গেমস খেলছিলাম। আম্মু নামাজ পড়ছিল। হঠাৎ আমি দেখলাম আম্মু সহ চেয়ারটি মাটি থেকে প্রায় অর্ধেক হাত উঁচুতে উঠিয়ে কে যেন ফেলে দিল। আমি চোখের সামনে এটা দেখে ভয় পেয়ে যাই। তাড়াতাড়ি আম্মুকে উঠালাম। আম্মু কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছিল, আর আমিও বুঝতে পারলাম, তাই আম্মুকে সেদিনের বাথরুমে ঘটে যাওয়া ঘটনা বলল। আর আম্মু তার সাথে ঘটে যাওয়া ঘটনা, সব ঘটনাগুলো আমাকে বললেন। আম্মু আমাকে কিছু দোয়া শিখিয়ে দিলেন আর বললেন যে কোনো সমস্যা হলে এই দোয়াগুলো যেন পড়ি। এভাবে কেটে গেল প্রায় 2 বছরের কিছু বেশি সময়। এর মাঝে তেমন কোনো কিছু হয়নি, কিন্তু আম্মুর শরীর কিছুটা খারাপ হতে থাকে।
2019 সালের 5-6 মাস পর আমরা নতুন বাসায় শিফট হলাম। বাসা 3 তলা, যেটা আগের বাসা থেকে 2 মিনিটের রাস্তা। প্রথম 3-4 মাস কিছু হয়নি, ভাবলাম সব ঠিক হয়ে গেছে। আমি আর কয়েকজন ভাড়াটিয়া মিলে বিকালে বাসার ছাদে বসে গল্প করতাম। তবে আমরা মাগরিবের আজানের আগেই যে যার বাসায় ঢুকে যেতাম, কেননা এই বাসার ছাদে পরিদের যাতায়াতের রাস্তা ছিল। তো একদিন আমরা গল্প করতে করতে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। আজান শোনার পর আমাদের মনে পড়লো যে দেরি হয়ে গেছে। সবাই তাড়াতাড়ি করে নেমে যেতে লাগলাম। ঠিক তখন আমি দেখতে পেলাম ট্যাঙ্কির ওপরে পেছন থেকে একটা মেয়ে তার মাথার চুল বের করে উঁকি দিচ্ছে। মেয়েটার মুখ দেখতে পারিনি, কারণ মেয়েটা তার মাথা একবার বের করার সাথে সাথে আবার ট্যাঙ্কির পেছনে ঢুকিয়ে নিয়েছে, যার কারণে তার বড় কালো চুল আমি দেখতে পেয়েছি। আমি সাথে সাথে ট্যাঙ্কির পেছনে গেলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। সবাই ততক্ষণে যে যার বাসায় চলে গেছে। আমি ভাবলাম যে আমার হয়তো মনের ভুল, তাই আমি ছাদের গেট লাগিয়ে বাসায় চলে আসি। এরপর থেকে আমার সাথে আবার সমস্যা শুরু হয়। একদিন আমরা আমাদের এক আত্মীয়ের বিয়ের বাড়িতে দাওয়াত খেতে যাই। ওখানে আমার আম্মু থেকে যায়, কিন্তু আমি চলে আসি। তখন রাত প্রায় 12টা-1টা। আমি বাসায় এসে ঘুমোতে যাব, ঠিক তখনই বাথরুমের ট্যাপ থেকে পানি পড়ার শব্দ পাই। আমি কিছুটা আশ্চর্য হই, তবুও বাথরুমের গেট খুলে পানির ট্যাপ বন্ধ করে বের হতে যাব, ঠিক তখনই কে যেন আমাকে ধাক্কা দেয়। ধাক্কাটা আসতে দেয় আমি মেঝেতে পড়ি, 2 পা সামনে চলে যায়, আর সাথে সাথে পেছনে তাকাই। তাকিয়ে দেখি কেউ নেই। একবার ভাবুন তো, রাত 1টার দিকে ফাঁকা একটা বাড়িতে আপনার সাথে এরকম হলে আপনার কেমন লাগবে? আমিও ভয় পাই, কিন্তু বিয়ে বাড়ি থেকে অনেকটা পথ এসে শরীর ক্লান্ত থাকায় আল্লাহর নাম নিয়ে দোয়া কালাম পড়ে শুয়ে পড়ি। সে রাতে আল্লাহর রহমতে আর কিছু ঘটেনি। পরের দিন সকালে আম্মু চলে আসে। কিছুদিন পর এক রাতে আমি 2টার দিকে ঘুমোতে যাব এবং ঘুমের ঘোরে একাকী বাড়ির পেছনে তেঁতুল গাছের কাছে চলে যাই এবং দেখি একটা মেয়ে সাদা শাড়ি পরে তেঁতুল গাছের উল্টো হয়ে ঝুলে রয়েছে। ঘুমের ঘোরে তার মুখ ঠিকই দেখতে পেয়েছি আমি। তার চুলটা অনেক লম্বা। আমি চোখ কচলে আবার গাছের দিকে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। আমি ঘুমের ঘোরে ভুল দেখেছি ভেবে বাসায় চলে আসি, কিন্তু এটা আমার চিন্তাতেও আসেনি যে আমি কি করে এখানে চলে আসলাম, আর কেনই বা আসলাম এত রাতে। এত কিছুর পর আমি রাতে ঘুমাচ্ছিলাম আনুমানিক 2:30-3টার দিকে। আমি স্বপ্ন দেখলাম কে যেন আমাকে বিছানা থেকে জোরে করে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। আমি মশারি ছিঁড়ে পড়ে গেলাম। আমার বাম হাতে প্রচন্ড ব্যথা, প্রায় সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল, আর আমি নিজেকে খাটের পাশে মশারি ছেঁড়া অবস্থায় মেঝেতে আবিষ্কার করি, আর আমার বাম হাতে প্রচন্ড ব্যথা। কিন্তু এই ঘটনাটা আমি আম্মুকে বলি না। এর আরো 7-8 দিন পর আমি রাতে ঘুমাচ্ছিলাম, কিন্তু সেদিন আমি দোয়া না পড়ে ঘুমোতে যাই, যার কারণে সে রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, আর আমি অনুভব করি আমার বুকের উপর একজন অস্বাভাবিক ওজনের কেউ বসে আমাকে চাপ দিচ্ছে। সে সময় আমি কোনো দোয়া মনে করতে পারছিলাম না, কিন্তু আল্লাহর রহমতে আমার আম্মু বাথরুম করতে আসতেই আমার গোনানির শব্দ পেয়ে তাড়াতাড়ি আমার রুমে প্রবেশ করেন, আর এই অবস্থা দেখে দোয়া কালাম আয়াতুল কুরসি পড়ে ফু দেন। আমি ভীষণ ভয় পেয়ে যাই আর আম্মুকে সবকিছু খুলে বলি। আম্মু আমাকে জিজ্ঞাসা করেন দোয়া পড়ে ঘুমিয়েছিলাম কিনা। আমি না বোধক উত্তর দিলে আম্মু আমাকে অনেক বকাবকি করেন এবং বলে দেন যে এরপর থেকে যেন এই ভুল আর না করি। এরপর থেকে আমি নিয়মিত দোয়া পড়ে ঘুমাই, আর তেমন কিছু হয় না। তবে দোয়া না পড়ে ঘুমালে আমি শুনতে পাই আম্মু আমাকে ডাকছে। এভাবে প্রায় 2 বছর কেটে যায়। এর মাঝে আমার আম্মুকে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর আমার আম্মুর পায়ের অবস্থা কিছুটা খারাপ হয়ে যায়। আম্মু মাঝে মধ্যেই অসুস্থ থাকতেন। 2021-এর শেষের দিকে একদিন আমি আর আমার আম্মু রাত 11টা-12টার সময় বসে টিভি দেখছিলাম। আম্মু আমাকে বলে আমার পা ব্যথা করছে, পা টিপে দিলে আম্মু বলে যে পা টেপার কারণে পায়ের ব্যথা আরো বেড়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ আম্মু চিৎকার করে বলে আমার পা কে যেন নিয়ে যাচ্ছে, আমাকে ধর। আমি দেখলাম আম্মুর পা বেঁকে গেছে। আমি কোনোভাবেই সোজা করতে পারছি না। আমি খুবই ভয় পেয়ে যাই। সাথে সাথে আমার 2 খালাকে কল দিই। যেহেতু আমার ছোট খালা ডাক্তার, তাই আমি কিছুটা ভরসা পাই।
ওখানে তো তারা আসেন, কিন্তু একটা বিষয় আমি খেয়াল করি, আমার ছোট খালা ডাক্তার হওয়া সত্ত্বেও তিনি আম্মুকে দোয়া পড়ে তেল মালিশ করে দেন এবং পা কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যায়। আমি কিছুটা অবাক হলাম এবং তেল মালিশ করার বিষয়টি জিজ্ঞেস করার সাথে সাথে খালা বলে উঠলেন, ওষুধের চেয়ে এটা বেশি কাজে, ওষুধ দিলে ক্ষতি হতে পারত তুই বুঝবি। যেহেতু আম্মু সুস্থই হয়ে গেছে, আমি আর কিছু বললাম না। আমি কেটে গেল 3-4 মাস। আসে 2022 সালের 8 জানুয়ারি শুক্রবার। সেদিন আমার জন্মদিন, তাই আমরা আমার মামার বাড়িতে গেলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভাই বোনরা মিলে গল্প করতে করতে আমি আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা তাদের শুনি। তারা আমার সাথে মজা করে বলে, ঘটনাগুলো ভূতে তুমি পাঠালেই তো পারিস। যাই হোক, এইদিকে আমার আম্মু আমার নানিকে সব ঘটনা খুলে বলে এই 4 বছরে। আমার নানি জিজ্ঞেস করে কবিরাজ বা কোনো হুজুর দেখিয়েছিলাম কিনা। আম্মু না বোঝে উত্তর দিলে নানি ভীষণ রেগে যান, বলেন এখানে কিছুদিন থাকতে। কিছুদিন পর মামা কবিরাজ নিয়ে আসে। কবিরাজ আমাদের কাছ থেকে সব শুনে 1 সপ্তাহ সময় নেন এবং জানান 1 সপ্তাহ পর তিনি আমাদের বাসায় আসবেন। 1 সপ্তাহ পর কবিরাজ সকালে আমাদের বাসায় আসে এবং বলে আজকে মাগরিবের পর আমি আসবো, তারপর কাজ শুরু করব। মাগরিবের পর কবিরাজ আসলো এবং কাজ শুরু করতে লাগলো। তখন কবিরাজ যা বললো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কবিরাজ বলল, তোমার আম্মুর উপর কালো জাদু করা হয়েছে। তোমার খালা যে টপ দিয়েছিল সেটি কই? আমরা শুনে হতভম্ব হয়ে গিয়েছিলাম। পরে আনতে গেলে জানতে পারি ওটা নতুন ভাড়াটিয়া আসার কারণে বাড়িওয়ালা ফেলে দিয়েছে, তাই আর সেটা ফেরত পাওয়া হয়নি। কিন্তু কে করেছে বা কেনই বা করেছে তিনি প্রথমে বলতে চাননি। পরে বারবার জিজ্ঞেস করার ফলে তিনি কিছু খুলে বলেন, যা শুনে আমাদের গা শিউরে ওঠে। তোমার আম্মুর উপর কালো জাদু করেছে তোমার ছোট খালা। সম্পত্তির লোভে পড়ে তোমার ছোট খালা এই জঘন্য কাজটি করেছে। কাজটি করতে তিনি তোমাদের বাসায় বেড়াতে এসেছিলেন, যেটা ছিল একটা বাহানা তোমাকে সেই টবটি দেওয়ার জন্য। সেই টবের মধ্যে একটি তাবিজ ছিল। সেই তাবিজের কারণে এত সমস্যা। যেহেতু তোমাদের কাছে টবটি নেই, তাই আমাকে এখন জিন চালান দিয়ে সেটি খুঁজে বের করতে হবে। তারপর 20-25 মিনিট পর কবিরাজ জিন চালানের মাধ্যমে তাবিজটি পেতে সক্ষম হন এবং তাবিজ খুলে দেখেন ভেতরে 3টি জিনিস: আমার আম্মুর মাথার চুল, আমার জামার কিছু অংশ এবং একটি কাগজ। কাগজটা 50-60% নষ্ট হয়ে গিয়েছিল। কাগজে কিছু উল্টো করে আয়াত লেখা ছিল এবং একটি পুতুলের চিত্র আঁকানো ছিল, যার বাম সাইডে কিডনিতে ক্রস চিহ্ন দেয়া আর বাম পায়ে ক্রস চিহ্ন দেয়া ছিল, আর পাশে লেখা ছিল মরণ। এই দেখে আমরা ভীষণ ভয় পেয়ে যাই। কবিরাজ কিছু বলার আগে কবিরাজ যা বলেন সেটা শুনে আমাদের বুক কেঁপে ওঠে। এই কাগজের সাথে তোমার আম্মুর জীবন সীমা বেঁধে রাখা হয়েছিল। এই কাগজ যদি আর 1 বছর এইভাবে থাকতো তাহলে শেষ হয়ে যেত, আর তখন তোমার আম্মু মারা যেত। তোমার আম্মুর কিডনির 75% নষ্ট হয়ে গেছে, আর তোমার আম্মুর পায়ের অবস্থা মোটামুটি। তোমার ছোট খালা চেয়েছিল তোমার আম্মুর পা আর কিডনি নষ্ট করে তোমার আম্মুকে মেরে ফেলতে, আর একটু দেরি করলেই সব শেষ হয়ে যেত। আর তোমার ছোট খালা তো কাউকে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করায়নি, তিনি নিজে ব্ল্যাক ম্যাজিক করেছেন। তোমার খালা আজ থেকে 27 বছর আগে, যখন তোমার খালার বয়স 10 বছর, তখন থেকে তিনি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করেন। তোমার ছোট খালার বয়স যখন 7 বছর ছিল, তোমার আম্মুরা তখন 3 বোন একসাথে নদীর ধারে ঘুরতে গিয়েছিল। সেই নদীতে হিন্দুরা তাদের কালী পূজার সময় তাদের কালী মাকে সেই নদীতে ডুবাত। নদীর পানি শুকানোর কারণে সেই কালী মূর্তিটি নদীর পাড়ে অদ্ভুতভাবে অক্ষত অবস্থায় মাটির সাথে মিশে থাকে, আর নদীর পানি নিচে নেমে যায়। ওই মূর্তির সাথে একটা খারাপ জিন ছিল। ঠিক ওই পাড়ের নিচেই তোমার ছোট খালা দাঁড়িয়ে, তোমার আম্মু অন্য একটা সাইডে তখন দাঁড়িয়ে। তখনই তোমার ছোট খালার ওপর ওই পাড় ভেঙে পড়ে, আর ওই কালী মূর্তিটি তোমার ছোট খালার ওপর পড়ে যায়। তোমার আম্মু আর তোমার খালা এই ঘটনা দেখে দৌড়ে তোমার ছোট খালার কাছে যেয়ে তাকে টেনে তোলে। তারা 3 জন ছোট থাকার কারণে কেউ তাকে তেমন গুরুত্ব দেয়, কিন্তু তোমার ছোট খালার মধ্যে সেই মূর্তির সাথে থাকা খারাপ জিনটি ভর করে। প্রথমে কেউ বুঝতে পারে না। পরের দিন একটা 7 বছর বয়সী মেয়ে যখন 11 লিটার পানি একা খেয়ে ফেলে, বাড়ির 1 হাঁড়ি খাবার একা খেয়ে ফেলে,
তখন সবাই ভয় পেয়ে যায় আর একটা কবিরাজ দেখায়। কিন্তু তোমার আম্মুরা বাড়ির কাউকে এটা বলেন, তাদের সাথে গতকাল কি হয়েছিল, যার কারণে বাড়ির সবাই আসল ঘটনা জানতে পারে। কবিরাজ অনেক চেষ্টা করেও সেই জিনকে তোমার খালার কাছ থেকে আলাদা করতে পারেনি, কারণ জিনটি ছিল অসম্ভব শক্তিশালী। জিনটা কারো ক্ষতি করেনি, আবার কবিরাজ জিনটির সাথে বেড়ে ওঠে, যার কারণে জিনটি তোমার খালার সাথে থেকে যায়। এবং এই জিনের সাহায্যে তোমার খালা এই ব্ল্যাক ম্যাজিক করেছে। এই জিনটা এখনো তোমার খালার সাথে আছে। এই বলে কবিরাজ তার কথা শেষ করে। তারপর কবিরাজ সেই তাবিজ কাগজ সবকিছু নষ্ট করে দিতে সক্ষম হয়। আম্মুকে ঝাড়ফুঁক করেন আর কিছু আমল দেন, এবং আমার আম্মু আস্তে আস্তে আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়ে যান। কিন্তু আমার আম্মু আর আগের মতো বেশি হাঁটতে পারেন না, কারণ আম্মুর বাম পায়ের সমস্যাটা থেকে গেছে আর আম্মুর কিডনি 75% নষ্ট হয়ে গেছে। সম্পত্তির লোভে আমার আপন খালা এমনটা করতে পারে, সেটা আমরা দুঃস্বপ্নেও ভাবি না। খুবই কম কথা বলতো। এই ছিল আমার ঘটনা। খালা সেই ঘটনার পর থেকে পড়াতো। ভালো লাগলে পুরো শোনাবেন, জানি না ঘটনাটা কতটুকু ভয়ের ছিল, কিন্তু এই ঘটনাটা আমার আম্মুর জীবনকে তছনছ করে দিয়েছে। আল্লাহ আপনাকে ভালো রাখুন রাসেল ভাই। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন, ঘটনাটি সিলেক্ট করে জানাবেন, না হলেও জানাবেন। আমরা চলে যাবো আমাদের দুষ্টামি করে, একজনের সাথে মারামারি করে। তো এখানে যেটা হতো সেটা হলো ওই বাচ্চার সঙ্গে যদি কেউ মানে মারামারি করতো, দেখা যায় বাচ্চাটা বাসায় গিয়ে এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা প্রথম দিকে কেউ ওইভাবে বেশ স্বাভাবিকভাবে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে এই বিষয়গুলো মানে যখন বাচ্চার গার্জিয়ানরা এই বিষয়গুলো একটু করতো এবং কানাঘুষা করতো, আস্তে আস্তে এই বিষয়গুলো তখন আসসালামু আলাইকুম রাসেল ভাই। কথা হচ্ছে এই বাচ্চাটা হলো মানে আমরা যেটা বলি যে অলক্ষী অপায়া এই ধরনের কথা বলে যেগুলো বলে বা ডাইনি এই টাইপের কথা, যে ওর সাথে মিশতে দেওয়া যাবে না বাচ্চাদেরকে। তখন হয়তো কি বাচ্চাদের মানে গার্জিয়ানরা ওর সাথে কাউকে মিশতে দিত না। এইভাবে ওই মেয়েটি আবার খুব নিঃসঙ্গ বোধ করতো, কিন্তু খুব প্রয়োজন ছাড়া কখনো কথা বলতো না কারোর সাথে। এইভাবে সে বড় হতে থাকে। তো এর মধ্যে বসে আছে এই বিষয়গুলো দেখা যাচ্ছে তখন কত আন্দাজে থাকে, সেও বড় তবে গভীর রাত্রি পেরিয়ে গেছে। একটা সময় তার বিবাহের সময়ও চলে আসে। বৃষ্টিটা থামলেও মাঝে মাঝে বিবাহের সময় কনকনে হাওয়া ঘটনাটি ঘটে। এর মাঝে আশেপাশের ঝোপঝাড় থেকে অনবরত শিয়ালের ডাক বুকের ভিতর যেন আঁচড় কাটছিল। এমন সময় হঠাৎই বুড়িগঙ্গার দিক থেকে পানি থেকে ঝকঝক করে কিছু উঠে আসার একটা শব্দ পেলাম। তার পর মুহূর্তে ঠাহর করলাম বৃষ্টি ভেজা পাড়ির কর্দমাক্ত পানি জমা জায়গায় ছলা ছলা পায়ের শব্দ ক্রমশ এগিয়ে আসছে। এদিকে কুকুরগুলো আচমকায় একটু দূরে সরে গিয়ে শেষবারের মতো একটু গর্জন করে ঘর ঘর করে যেন লেজ গুটিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ডোমটা যে এতক্ষণ কি করছে ঘরের মধ্যে কে জানে। হাড় কাঁপানো ঠান্ডাটা এখন আর অনুভব করছি না, মনে হচ্ছে ভয়ে ঘামে ভিজে গেছে শরীরটা। তারই মাঝে হঠাৎই মনে হলো বারান্দার কোনায় কেউ যেন বসে আছে। ছায়া মূর্তিটা হালকা চাঁদের আলোতে অস্পষ্ট বোঝা যাচ্ছিল। সাদা চাদর বা কাপড় দেয়া সেই অবয়বটি ধীর স্বরে হঠাৎই ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ততক্ষণ পর্যন্ত আমি ও রমেশের মৃতদেহ ব্যতীত আর কেউ ছিল না সেখানে। তাহলে হঠাৎ এই কোথা থেকে আবির্ভাব হলো? বুকের ঢিপ ঢিপটা কয়েকশো গুণ বেড়ে গেছে। এরই মাঝে হঠাৎ একটা দমকা হাওয়া দেয়, আর সেই সঙ্গে আকাশে বিদ্যুতের ঝলকানি। তার ফলে সৃষ্ট আলোতে কয়েক মুহূর্ত যে ছবিটা আমার চোখে পড়লো তা দেখে রীতিমতো আমি আতঙ্কে চিৎকার করে উঠি। মানে বাপের বাড়ি পাঠিয়ে দিত বা সেখানে কোনো অশান্তি হওয়ার ভয় থাকতো। তো ওই পরিবারে কিন্তু রমেশ, ঘটনা দেখা যায়। আমি ঠিক দেখছি বিষয়টা রাসেল ভাই এসব কি হচ্ছে আমার সাথে? তো এই স্টোরিটা যখন আমার কাছে প্রথম আসে, তখন আমি কিছু কিছু মানে ঠিক সেই কিছু কাহিনীর সাথে আমি অদূরে শ্মশানের গেটের কাছ থেকে মৃদু শ্যামা সঙ্গীতের কণ্ঠস্বর এখানে একটা রাসেল ভাই একটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। এটা আমাদের নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সুকান্ত মাইতি। আজ যে ঘটনাটা শেয়ার করবো সেটি আমার এক ছোট ভাই ভূত.কমের একজন একনিষ্ঠ শ্রোতা বাংলাদেশের সিরাজগঞ্জের শাহাদাতপুর থেকে এমডি লাবুল হোসেন লাবু সংগ্রহ করেছে। ঘটনাটি সে তার বন্ধু চঞ্চলের কাছ থেকে শুনেছে। লাবু বলে, ভাইয়া চঞ্চল আমাকে বলে যে সে এই ঘটনাটি তার বাবার কাছ থেকে শুনেছে। এই ঘটনাটি তার প্রপিতামহ অর্থাৎ
তার বাবার দাদুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তার বাবা জানায় এই ঘটনাটি তিনি আজ থেকে প্রায় ৪৫-৪৬ বছর আগে তার দাদুর কাছ থেকে শুনেছিলেন। ওনার পিতামহ স্বর্গত দীনবন্ধু দত্ত, ঘটনার সময় তখন ওনার বয়স ওই ১৭ কি ১৮ হবে, সালটা সম্ভবত ১৯২২ কিংবা ২৫। এই ঘটনাটিতে উল্লেখিত সেই সময়কার ঢাকার কিছু কিছু অঞ্চলের নাম, যা এত বছর পর আদৌ আছে কিনা কে জানে। ভাইয়া, আমি আপনাকে বললাম, আপনি আপনার মতো করে গুছিয়ে লেখেন। বলে লাবু ঘটনাটি বলতে শুরু করে। যেহেতু ঘটনাটি স্বর্গীয় দীনবন্ধু বাবু তার মতো করে চঞ্চলের বাবাকে বলেছিলেন, তাই আমিও ঘটনাটি তার ভাষায় বর্ণনা আপনার ঘটনার জন্য দীনবন্ধু বাবু বলতে শুরু চুরিয়া করলেন। যে গ্রাম আছে, তো ওই গ্রামের একজন ব্যক্তির সাথে ঘটে যাওয়া ঘটনা। তো উনি নতুন বিয়ে করেছেন, 2-3 মাস আমাদের হয়েছে। আদি বাড়ি ছিল বরিশাল জেলার জগৎপট্টি গ্রামে। তো প্রপিতামহ অর্থাৎ আমার বাবা দর্প নারায়ণ দত্ত ছিলেন কবিরাজ। আমার বয়স যখন 11, তখন তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। আমাদের শরিকি বাড়ি ছিল, তার অল্প কিছু জমি জমাও ছিল, তাই বাবা মারা যাওয়ার পরও কোন রকম সংসার চলে যেত। কিন্তু সেটাই তো সব নয়, বাকি খরচের কি হবে, বিশেষ করে পড়াশোনার কি হবে। আমি ছিলাম সব থেকে বড়, আর আমার নিচে আরো 3 বোন। বাবার ইচ্ছে ছিল যে আমাদের 4 জনকেই লেখাপড়া শেখাবেন, অথচ এখন তার কি হবে। এইসব চিন্তা আমাকে ওই 11-12 বছর বয়সে সাবালক করে তুলেছিল। আমার প্রাইমারি পরীক্ষার ফল খুব ভালো হয়েছিল, কিন্তু পরবর্তীতে উচ্চ শিক্ষায় পড়াশোনা করতে বইপত্রের জন্য পর্যাপ্ত টাকা ছিল না। তাই গ্রামের এক দূর সম্পর্কের কাকা আমার রেজাল্ট নিয়ে ঘুরে ঘুরে অবশেষে ঢাকায় একটি স্কুল কর্তৃপক্ষকে ফ্রিশিপের জন্য রাজি করান। স্কুল কর্তৃপক্ষ পাঠ্যপুস্তক ও অন্যান্য সুবিধা দিতে রাজি হলেন, শর্ত একটাই, পরীক্ষার ফল প্রতি বছর খুব ভালো হতে হবে। তারপর সেই কাকাই ঢাকায় মালিটোলায় রাজতন্ত্র হিন্দু হোস্টেলে আমার থাকার ব্যবস্থা করেন। হোস্টেল কর্তৃপক্ষ সব শুনে টুনে আমার জন্য রেট কিছুটা কমিয়ে দেন। এরপর সেই প্রথম 11 বছর বয়সে আমি গ্রাম থেকে ঢাকায় চলে এলাম পড়াশোনার জন্য। ওই কাকার কাছে আমার কৃতজ্ঞতার সীমা নেই। উনি আমাকে ঢাকায় কতগুলো টিউশনিও জোগাড় করে দিয়েছিলেন। টিউশন মানে কিছু শিশুদের অ আ ক খ ABCD 1 2 3 4 শেখানো। তখন এই 11-12 বছর বয়স থেকে আমার রুটিন ছিল এইরকম: সকালে উঠেই একটা টিউশনিতে যাওয়া, তারপর মেসে ফিরে খেয়ে স্কুলের দিকে দৌড়ানো, আবার স্কুল থেকে ফিরে এসে টিউশনের জন্য দৌড়, 3টে টিউশনি সেরে রাত 9টায় হোস্টেলে ফিরে ভাত খেয়ে রাত 1টা-1:30টা পর্যন্ত নিজের পড়া তৈরি করা। এই পরিশ্রমের ফল অতিথি পেতে হতো। হোস্টেলের ভাড়া চুকিয়েও দেশে বিধবা মাকে কিছু টাকা পাঠাতে পারতাম। ছুটি ছাটায় মাঝে মাঝে দেশেও যেতাম। স্কুলে আমার দুজন খুব ভালো বন্ধু হয়েছিল, অধীর দত্ত ও রমেশ কান্তি। দুজনের বাড়ি ছিল ঢাকার নারিন্দায়। পাশাপাশি বাড়ি না হলেও কাছাকাছি বাড়ি ছিল তাদের। আমি মাঝে মধ্যেই যেতাম 2 বন্ধুর বাড়ি। ওদের বাড়িতে খুব আদর যত্ন পেতাম। স্কুলের ফলাফলও বেশ ভালো হচ্ছিল। শিক্ষকগণ ও হেডমাস্টার মশাই আমার উপর সন্তুষ্ট ছিলেন। এইভাবে কেটে গেল 4টা বছর। আমরা 3 বন্ধু তখন ফার্স্ট ক্লাসে। পড়াশোনার চাপ বেড়েছে, ম্যাট্রিক পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। সকালে টিউশনিতে ছেড়ে দিয়েছি, কারণ পড়াশোনার চাপ বেড়ে গিয়েছিল। তখন শীতকাল। একদিন স্কুলে গিয়ে দেখি যে অধীর ও রমেশ কেউ স্কুলে আসে। এমনটা সচরাচর হয় না। যাই হোক, স্কুল থেকে সবে হোস্টেলে ফিরেছি, এমন সময় দেখি অধীর হন্তদন্ত হয়ে হোস্টেলে হাজির হল। তাকে দেখেই বুঝলাম যে কিছু একটা বিপদ হয়েছে। অধীর কাঁদতে কাঁদতে বলল, ভাই, রমেশ সকাল থেকে ভিয়েতনামেতে অর্থাৎ কলেরায় আক্রান্ত হয়েছে, চিকিৎসা চলছে, কিন্তু প্রাণের আশা ক্ষীণ। কি হবে ভাই, কিছু বুঝতে পারছি না। অধীর সকাল থেকে ভারী ছিল, তাই আজ স্কুলে আসতে পারে। এই শুনে আমি হতবাক হয়ে যাই। মাথায় যেন বজ্রপাত হলো। অধীরের সাথে আমিও তৎক্ষণাৎ দৌড়ালাম রমেশের বাড়ি। গিয়ে দেখি চিকিৎসা চলছে, কিন্তু জীবনের আশা অতি ক্ষীণ। তখনকার দিনে কলেরায় বিশেষ কোনো ওষুধ ছিল না।
অ্যান্টিবায়োটিক তখনও আবিষ্কার হয়নি। চিকিৎসকের সব প্রচেষ্টা ব্যর্থ করে রাত 8টায় রমেশ চিরকালের মতো চোখ বুজল। মানে চাঁদনি রাত ছিল, কান্নাকাটি, শোক, বিলাপ এসবের মধ্যেও সমস্যা দেখা দিল যে মৃতদেহের সদ্গতি কিভাবে হবে। একে শীতকাল, তারপর টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। তার চেয়েও বড় কথা, কলেরায় মৃত্যু। তাই শ্মশানের ঘাটে কাজের জন্য লোক জোগাড় করা দুষ্কর হয়ে উঠল। আমি আবার হোস্টেলে ফেরত গিয়ে কয়েকজন বন্ধু বান্ধবকে রাজি করালাম। 5 জন রাজি হল। শেষে ওই 5 জন বন্ধু, অধীর, আমি এবং রমেশের এক মাস্তুত দাদা সত্যেন্দ্রনাথ, এই 8 জন মিলে রাত প্রায় 10:30 নাগাদ সব নিয়ে বেরোলাম। ঠিক হলো যে মণি খেমটাওয়ালির শ্মশান ঘাটে দাহ কার্য সম্পন্ন। এই শ্মশান ঘাটটি বেশ দূরে। রাত বাড়ছে, আকাশে মেঘের ঘন ঘটা, তার উপর টিকটিক করে বৃষ্টি বয়েই চলছে। আমরা হাঁটছি আর হাঁটছি। অন্ধকার রাস্তা, দূরে একটা তেলের বাতি। অতি অন্ধকার দূর করার বদলে যেন আরো বাড়িয়ে দিচ্ছে। মাঝে মাঝে এক একটা ছ্যাঁকড়া গাড়ির দেখা পাওয়া যাচ্ছে। রাস্তা জনমানব শূন্য। হাঁটতে হাঁটতে এসে পড়লাম লালবাগে। লালবাগের কেল্লার পাশ দিয়ে পথ। আমি চুপচাপ চলছি। কেল্লা পার হয়ে একটা উঁচু ও সরু রাস্তা ধরে পৌঁছালাম শ্মশানে। বুড়িগঙ্গার তীরে শ্মশান, কিন্তু নদী বেশ খানিকটা নিচে। মরাটাকে যতটা সম্ভব নদীর পাড় ঘেঁষে রাখা। ততক্ষণে বৃষ্টি থেমেছে, মেঘও সরেছে। হালকা চাঁদের আলো অন্ধকারে সামান্য ফিকে করে তুলেছে। শ্মশানের মাঝে কোনো কোনো জায়গায় জল জমে আছে, আর তার উপর ফিকে চাঁদের আলো পড়ে কেমন অদ্ভুত দেখাচ্ছে। সব রাখা হলো। তার একটু দূরে ডান দিকে একটা ছোট মন্দির আকৃতির কিছু দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখলাম মন্দির। মন্দিরের মধ্যে মনে হলো প্রদীপ জ্বলছে। বন্ধ কপাটের বাইরে থেকে ভেতরের স্তিমিত আলোয় আভাস পাওয়া যাচ্ছে। বোধহয় শ্মশানকালীন মন্দির। শ্মশানে আর কোনো আলো নেই। সেদিন দাহ করার জন্য আর কোনো দেহ আসেনি, তাই অন্য কোনো চিতাও চলছে না। তাই লোকজন কেউ নেই। শ্মশান একেবারে জনমানব শূন্য। বাঁ দিকে কিছুটা দূরে দুটো কুটি। সত্যেনদা বললেন যে একটায় শ্মশানের ডোম থাকে, আর একটা থাকে মরি পোড়া বামন, যে শেষ পর্যন্ত করে। যাই হোক, দুজনকে অনেক ডাকাডাকি করে বাইরে বের করা হলো। ডোম বাবাজি তখন নেশা করে অন্য লোকে বিচরণ করছে। তার পক্ষে দাঁড়ানো অব্দি মুশকিল হয়ে পড়েছে। বামুন ডোমের দিকে তাকিয়ে বললেন, ওর তো এখন কাজ নেই, ও এখন এখানেই থাকুক। আপনারা বরং দেহটাকে বারান্দায় তুলে দিন এবং আপনাদের মধ্যে একজন সব স্পর্শ করে বসে থাকুন এখানে, আর বাকিরা আমার সঙ্গে আসুন। কাঠ আর অন্য জিনিসপত্রের ব্যবস্থা করতে হবে, তার জন্য একটু দূরে যেতে হবে। চলুন তাড়াতাড়ি। সত্যেনদা বললেন, খুবই তীব্র হচ্ছে। তাহলে গাড়িটা যখন কাছে চলে আসলো, আমরা সব জোগাড় করে যত তাড়াতাড়ি পারি আসছি। মানে সাদা কাপড় দিয়ে এরপর ঢেকে রাখা। তারা বামুনের সাথে চলে গেলেন। এই ঘোড়ার গাড়িটা আমি ওই সব তিনটে দেহ লাশকে স্পর্শ ধরে করে বসে রইলাম। তখন উনি তারা চিন্তা চোখের করলেন, আবার আড়াল হওয়া হয়তো মাত্র বাসায় ডোম বাবাজি মর্মান্তিক তখন কাশি একটু কাশতে পরে কাশতে হচ্ছে বললেন, আবার একটা গাড়ি বাবু শব্দ পেলেন। আপনি যখন বসুন। গাড়ি শব্দ পেলেন, উনি পিছন আমি দিকে দেখেন এই ঘুরে আসছি। গাড়িতে একজন চালক আছে। কোনো ভয় নেই এবং আপনার, চালকটা খুবই বেটে মায়ের আকৃতির একটা মন্দির মানুষ। আছে পাশে। কালো কুচকুচে খুবই এই বেটে বলে আকৃতির ডোম একটা বাবাজি মানুষ। নিজের তো কুটিরের দিকে ওখানে প্রচন্ড এগিয়ে দুর্গন্ধ গেলেন। আসছে। যখন বুঝলাম যে তিনি হয়তো তখন নিদ্রা ওই দেবীর চালক আরাধনা জিজ্ঞেস করবেন। এই তোমরা এই লাশটা আমি নিয়ে কোথায় চুপচাপ যাচ্ছ? সব দেহ কোন দিকে স্পর্শ যাবা? করে বসে রয়েছি। বসে তখন বসে বলে যে, চারিদিক দেখছি। তোর বাড়ির দিকে যাচ্ছি। দূরে বুড়িগঙ্গা বলে, আমার নদী বাড়ির দিকে বয়ে মানে? চলেছে। বলে, হ্যাঁ, তোর মাঝ বাড়ির লোকজন নদীতে একটা আসছে। নৌকা দেখলাম, তো পাল তুলে যাচ্ছে তখন বলে, সেটা। কি আমার বাড়ির নদীর লোকজন ওপারে জানতে গাঢ় যাবে? অন্ধকার। কই যে হাওয়ার বিশ্বাস হয় না? শব্দ ছাড়া এই সমস্ত কাপড়টা শ্মশানে সরান। আর কোনো যখন শব্দ নেই। কাপড়টা সরিয়ে দেখতেছেন, ভাই, আমার ওনার মনে হতে লাগলো যে সারা ওনার ভাই, বিশ্ব চরাচরে ওনার আমি মা, একা বসে তাদের আছি। লাশ ওখানে রাখা। প্রিয় বন্ধু এবং লাশগুলো বিকৃত হয়ে গেছে, স্পর্শ। পচে গেছে। এই দৃশ্য আচ্ছা। দেখে উনি আসলে ভাই রমেশ তো থাকতে এখন পারেন। দেখাতে। উনি তখন ও কি senseless এখন হয়ে পড়ে এখানে যান। উপস্থিত আছে? তখন উনি যখন ও কি আমাকে ফেরে দেখতে সকালবেলা ওই পাচ্ছে? গ্রামের লোকজন ওনাকে উঠায়, ও তখন অসময়ের উনি ওনার বাড়িতে মৃত্যুতে চলে যান। আমি যে আসলে কতটা বাড়িতে যাওয়ার ব্যথিত পর তা কেউ অনুভব যখন সব করতে ঘটনা পারছে। খুলে বলেন, স্বাভাবিকভাবে গ্রামের এমন রাস্তায় সময় আসতে গিয়ে হঠাৎই ঘটনা ঘটতেই এক পারে। ঝলক ঝোড়ো হাওয়া আসলে বুড়িগঙ্গার ওই দিক দিন থেকে রাত্রে ধেয়ে এলো। হঠাৎ মনে হলো তার উঠানে ফলে সব প্রকাণ্ড আচ্ছাদন শব্দ। উড়ে গেল। এর ফলে সবাই রমেশের দরজা খুলে মুখ বের হয়ে দেখে মুহূর্তের ওনার জন্য স্ত্রী উন্মুক্ত হয়ে উঠানে যায়। পড়ে আছে। মৃত্যুর পরে মানুষের মুখ যে তো ধীরে ধীরে এই ওনাকে রূপ যখন নিতে জিজ্ঞেস পারে তুমি কোথায় তা আমার গিয়েছিলে? জানা বলে, আমি ছিল কিছুই না। জানি না। চাঁদের যেটুকু আলো আসছিল কোথা তাতে থেকে আসলে মুখটা তাও সে বলতে পারে না। ভীষণ ফ্যাকাশে লাগছিল। তো আমি চমকে উঠে এরকম চোখ নাকি বন্ধ আসলে করে মাঝে মাঝে হাত বাড়িয়ে ওনার আবার স্ত্রী ওর মুখের হঠাৎ উপরের ঘর থেকে সব আচ্ছাদন বাইরে বস্ত্র টেনে দিলাম। অদৃশ্য হয়ে যেত। আমার আবার খালি কিছুদিন মনে পরে হচ্ছিল হঠাৎ রমেশ ওখানে নিজের একটা উপস্থিতি কথা জানান হতো। দিয়ে গেল। তো খানিক বাদে এইটা বিষয়- একটু বিষয়টা দূর হচ্ছে থেকে খসখস শব্দ ওনাকে শুনতে পেলাম। ওনার পরিবারের পরবর্তী মানুষের পরিবারের সাথে যোগাযোগ করে পায়ের জানা আওয়াজ যায় যে মনে হচ্ছে।
ওই শব্দটা আরেকটু কাছে আসতে দেখলাম যে তিনটে কুকুর এগিয়ে আসছে। আবছা অন্ধকারে তিনটি কুকুরের রং কালো বলে মনে হলো। কুকুর তিনটি আমার কাছে এসে দাঁড়ালো, চোখগুলো যেন আগুনের মতো জল জল করছে। এতে অবশ্য আমার বিশেষ কিছু মনে হলো না, কারণ রাত্রিবেলা এরকম জন্তু জানোয়ারের চোখে কোনো আলো প্রতিফলিত হলে জল জল করে জ্বলে ওঠে। আর এক্ষেত্রে ডোম বাবাজির ঘর থেকে আসা মৃদুবাতির আলো যে ওই কুকুরগুলোর চোখে প্রতিফলিত হচ্ছে তা আর বুঝতে বাকি রইল না। আর ছোটবেলায় মার কাছে শুনেছি এইসব শ্মশানে যে কুকুরগুলো থাকে তার মধ্যে শ্যাং কাল ভৈরবের বাহক, তাই কোনো ভয় ছিল না। যে আমাকে ওই শব্দকে কয়েকবার প্রদক্ষিণ করে, তারপর আমার কাছে এসে দাঁড়িয়ে পড়ে, কখনো মাথা নাড়ছে, কখনো জিহ্বা করছে। কেটে গেল আরো কিছু সময়। খানিকক্ষণ পর আবার পদধ্বনি শুনি। শ্মশানের দিক থেকে কেউ এগিয়ে আসছে মনে হলো। সেই শব্দ শুনে কুকুর তিনটে কিং কিং করতে করতে আশ্চর্যজনক ভাবে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। একটু পরেই আমার থেকে খানিকটা দূরে হাজির হলো তিনটে মনুষ্য, মালকোচা মেরে ধুতি পরা, খালি গা, মুখের হাব ভাব কিরকম ভীষণ তা মুখে বলে বোঝানো যাবে না, হাতে মোটা লাঠি। তবু আমি প্রথমে ভয় পাই, ভেবেছিলাম শ্মশানের কোনো সহকর্মী হবে হয়তো। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কারা? প্রথমে কোনো উত্তর দিল না। আমি আবারও জিজ্ঞাসা করলাম, কে তোমরা? শবদাহের আয়োজন কি হয়ে গেছে? এবার তার আচমকাই বিকট শব্দে হেসে উঠল। উফ, কি অপার্থিব আর ভয়ানক সেই হাসির শব্দ। কিন্তু সঙ্গত কারণে উনি আমার বারবার কান মনে হয় ফেটে যাবে। হাসি থামলে দেখি তারা ডান হাত দিয়ে সব দেহের দিকে ইঙ্গিত করে এমন একটা ভাবে হাত নাড়ছে, মনে হলো যেন সব দেহকে নিজেদের কাছে উঠে আসতে বলছে। ভয়ে আতঙ্কে তখন আমার হৃৎপিণ্ড যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। বিপদের উপর বিপদ এই হলো যে হঠাৎই খেয়াল করলাম বারান্দায় কেউ এসে বসেছে। অদ্ভুত বিষয় হলো এটা, মানুষ বা অবয়ব সাদা চাদর বা কাপড় পরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। একই তো দত্তাকায় মূর্তি, তারপর কেউ কাঁদছে। ঠিক সেই সময় বুড়িগঙ্গার দিক থেকে কনকনে ঠান্ডা হাওয়া এসে মুহূর্তের জন্য মানুষটার মুখ থেকে কাপড়টা উড়িয়ে দেয়, এবং ঠিক সেই সময় আকাশের বিদ্যুৎ ঝলকানিতে এক মুহূর্তের জন্য যে ছবিটা আমার চোখে পড়ে তা দেখে আমি রীতিমতো আঁতকে উঠি, চিৎকার করে উঠি। এদিকে দেখলাম ওই মূর্তিগুলো এখন রমেশ রূপী সেই অবয়বটিকে আঙুল দেখাচ্ছে। অপরদিকে দেখলাম নদীর দিক থেকেও তিনটে মনুষ্য মূর্তি পানি থেকে উঠে এগিয়ে আসছে, তাদের হাতেও লাঠি। প্রচন্ড ভয়ে কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। আতঙ্কে মাথা ফাটার উপক্রম, মনে হলে এবার বোধহয় জ্ঞান হারাবো। এদিকে কুকুরগুলো তখনও গর্জন করতে করতে লেজ গুটিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। ঠিক সেই সময় আমার কানের কাছে ধীরে হলেও কণ্ঠস্বর ভেসে এলো শ্মশানের গেটের কাছ থেকে। মনে হলো কেউ যেন গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে আসছে। এমন সময় আচমকাই দেখি যে এই গানের গুনগুনানি কানে আসা মাত্রই নদীর দিক থেকে যারা আসছিল তারা দাঁড়িয়ে পড়লো, আর আমার কাছে যে তিনজন দাঁড়িয়ে ছিল তারা একটু পিছিয়ে গেল। রমেশ রূপী অবয়ব ততক্ষণে অদৃশ্য হয়েছে। আমি একটু পরেই বুঝলাম যে গানটি আসলে শ্যামা সঙ্গীত ছিল। কেউ শ্যামা সঙ্গীত গাইতে গাইতে এদিকে আসছেন। একটু পরেই তাকে দেখতে পেলাম। ওই আবছা আধারেও তাকে দেখে মনে হলো যে বেশ সৌম্য চেহারা, সাদা ধুতি পরা, খালি গা, গলায় উপবিত। তাকে দেখে মনে বেশ ভরসা পেলাম। আমাকে দেখে তিনি গান থামিয়ে যেন একটু বিস্মিত হলেন। তারপর জিজ্ঞাসা করলেন, বারবার যখন নিজের সম্পত্তি দাবি করছিল ভাইয়ের কাছে, তখন ভাই বলছিল তোমাকে এত বছর ধরে লালন পালন করেছি, কত টাকা পয়সা খরচ হয়েছে, আমিও বললাম খরচ করেছি, তোমার যা সম্পত্তি ভাগে ছিল অবশ্য সবই টাকা পয়সা শুধু খরচ ব্রাহ্মণ বলেই হয়ে নয়, গেছে। সেখানে বয়স্ক মানুষদের প্রণাম জানানোই জিত ছিল। সব সম্পত্তি তিনি খরচ করে আশীর্বাদ ফেলেছি তোমারই পিছনে। তখন দীর্ঘায়ু বোন হও ভাইয়ের বাবা। সাথে আর বেশি এরপর আমার কাছে এসে যায় সব নাই, শুনে কারণ বললেন, হচ্ছে যে যেহেতু দুঃখের কথা বাবা যে মা মারা যাওয়ার তোমার পরে বন্ধু এই কম ভাইটাকে বড় বয়সে চলে করেছিল, গেল। এই জন্য উনি আর কোনো কালী আগ্রহ বেটির কি জানেন না। ইচ্ছা ছিল কে জানে। কিছুদিন পরে তবে দুঃখ করো ওনার না বাবা, সন্তান হয়। তোমার বন্ধুর এই এবং জন্মের স্বামী খুব কর্মভোগ অসুস্থ হয়েছে। এটুকুই ছিল হয়তো। যখন স্বামীর চিকিৎসার জন্য বুড়ো বারবার বয়সে চলে ভাইয়ের গেছে। কাছে আসছিল তবে যে ভাই আমার তোমার কিছু উপর টাকা আমি দাও, খুব স্বামীর চিকিৎসা খুশি করাবো। হয়েছি বাবা। তখন বলছেন তুমি যে বন্ধুর আমি তো কর্তব্য কোনো টাকা করেছো। দিব না। এভাবে বারবার জানো তো তার বাবা, বোনকে ফিরিয়ে দিয়েছে। আমাদের শাস্ত্রে এবং আছে একদম উৎসবে বিনা সুখ দুঃখে ওই মহিলাটির স্বামী রাজভোগে মারা যায়। সবইতেই বন্ধু তখন অনেক থাকলেও কষ্টে উনি শ্মশান সন্তানকে নিয়ে বড় যাত্রায় যে করতে থাকেন। বন্ধু সাথ ছাড়ে এক না। পর্যায়ে উনি নিজেও অসুস্থ হয়ে যান। সন্তান যখন এমন আবার সময় একটু বোঝা তার শিখেছে, নজরে পড়লো 7-8 আমার বছর থেকে বয়স একটু হয়ে দূরে গেছে, দাঁড়িয়ে থাকা তখন- তিন মূর্তির দিকে তখন তার এবং মামার নদীর কাছে দিক গিয়ে থেকে বলেছিল, আসা মামা, তিন আমার মা মূর্তির অসুস্থ, দিকে তার যারা চিকিৎসা বুড়িগঙ্গার করার দিক জন্য থেকে আপনি খানিকটা দূরে দাঁড়িয়েছিল। কিছু টাকা পয়সা ওদের দেন। দেখে সেই তখন ব্রাহ্মণ বারবার হঠাৎই উনি রেগে ওনার গেলেন। ভাগিনাকে রেগে ফিরিয়ে গিয়ে তাদের দিয়েছেন। উদ্দেশ্যে উচ্চ এবং কণ্ঠে বললেন, শেষ মরা, পর্যন্ত ওই তোরা এসে বাচ্চা চিকিৎসা ছেলেটির হবে? মাও সম্পূর্ণ তবে এত বিনা তাড়াতাড়ি? চিকিৎসায় মারা যায়। আগে ওনার দাহটা ভাই হতে দে, কোনো তারপর সহযোগিতা আসিস। করেননি।
যখন এই ছোট ধরনের ছেলে ঘটনা দেখে ওই বাচ্চা ভয় পাচ্ছে ছেলেটি তোদের বলল, খুব দেখে, দাগ তোদের কাটে সেটুকু কাণ্ড কেন যে নেই? আমার মামা যা, এরকম দূর করলো। হ শিগগিরই। তখন উনি এই শুনে আমার সাথে বুড়িগঙ্গার বিভিন্নভাবে দিক থেকে ঝগড়াঝাটি আসা লিপ্ত হয়। মূর্তিগুলো অল্প বয়সী নদীর ছেলে। দিকে পেছাতে যে আমার পেছাতে সম্পত্তি হয় হঠাৎ বুঝিয়ে দিবে, অদৃশ্য না হলে হয়ে আমি গেল। আর বিচার আমার সালিসের কাছে যে কাছে তিনটি পুলিশের আশ্রয় ছায়ামূর্তি নিব। দাঁড়িয়ে ছিল তখন উনি তারাও অবস্থা ধীরে ধীরে বেগতিক পেছনে দেখে হটে একদিন বললেন, ঠিক আছে তুমি রাত্রে অন্ধকারে এসো। মিলিয়ে গেল। এবার সেই ব্রাহ্মণ বললেন, এগুলো দিন দিন বড় পাজি হয়ে উঠেছে। রাত্রে ওনার বাড়িতে স্থান, এসেছিলেন। কাল, তখন সময়ের উনি কোনো জ্ঞান নেই। ছেলেটিকে খুব কালী ভীষণ বেটিকে সহজে বলতে হবে, এর হত্যা কিছু করে একটা বিহিত একটি করো। জায়গায় ফেলে রাখে যাকগে, এবং ওই লোকটি তুমি চিন্তা তারই করো আর এক না। শত্রুকে তোমার ওই লোকজন হত্যা সব মামলায় অল্পক্ষণের ফাঁসিয়ে মধ্যে জেল আসছে, ভয় পেও না তো বাবা। উনি যখন ওই এই বলে হজ মন্দিরের করার দিকে আঙুল কার্যক্রম দেখিয়ে শুরু বললেন, করবেন, ওই তখনই কালী বেটি দেখে যতক্ষণ ওনার আছেন ওই ভাগিনা ততক্ষণ কোনো ভয় নেই। বড় একটি তোমরা কিন্তু বাবা রানী দাহ করে ফেরার ওনার সময় প্রতিমধ্যে দাঁড়িয়ে আছে কালী এবং বেটিকে ওনাকে ধাওয়া প্রণাম করে। করেছো তো এবং এই কালী ঘটনাটি বেটিকে আসলে বলো উনি যেন তোমার যে হয়তো বন্ধুকে অতটা ওনার ভয়ের না, নিজের কোলে স্থান কিন্তু দেন। আসলে এর মধ্যে কিন্তু আমি অনেক এখন কিছু চলি। শিক্ষণীয় আছে। এই বলে তিনি দ্রুত তো পদে তারপর আমি আরেকটা মন্দিরের কথা দিকে বলতে চলে চাই, গেলেন এবং শুরুতে মন্দিরের একটা দরজা story খুলে বলেছিলেন, ভেতরে একটা ঢুকে গেলেন। পাগলের ঘটনা। তারপর ভেতর থেকে দরজা এখন একটি ভিজিয়ে মৃত দিলেন। ছেলের ঘটনা এই যে সব দেখে বুঝলাম বারবার যে এসে সামনে তিনি দাঁড়িয়ে থাকে, মন্দিরের বাধা পূজারী। দেয়। যে এর প্রায় এখানে মিনিট একটা দশেক আত্মার পরেই বিষয় চলে আসে। সবাই ফিরে এলেন আসলে আত্মার কাঠ বিষয়টি কি? আর আসলে শেষ সেরকম কৃত্যের যে মানুষ দ্রব্যাদি মারা যাওয়ার পরে এভাবে বুড়িগঙ্গার এসে তীরে মানুষকে চিতা বিরক্ত করে। সাজানো হলো। আসলে কিন্তু রাসূলের বিষয়টা শ্মশানের তা না। বামুন আমাদের শাস্ত্রবিহিত কার্যাদি মানে করলেন। কোরআন এবং তারপর হাদিসের চিতায় সঙ্গে অগ্নি যদি আমরা প্রদান চিন্তা করা করি, হলো। আসলে আমার মন মানুষ যখন এতটাই মারা খারাপ যায়, হয়ে গিয়েছিল তখন যে আত্মাটা আমি খানিকটা ইল্লিম বা দূরে সিজ্জিন চুপচাপ দুটার চোখ এক জায়গায় বন্ধ চলে করে যায়। বসে তার রইলাম। আমলের পার্থক্যের কারোর কারণে। সাথে কোনো কথা এবং বলতে আল্লাহ ইচ্ছা তাআলা করছিল না। until অন্যরা আমার the day মনোভাব of বুঝতে judgment, পেরে আমাকে একা আল্লাহ তাআলা থাকতে এই দিয়েছিল। আত্মাগুলোকে শুধু ওখানেই অধীর রেখে দেবেন। চুপচাপ আমার পাশে পরবর্তীতে বসেছিল। সেগুলোকে release করবেন। সপ্তাহ শেষ হয়ে গেলে তাহলে বুড়িগঙ্গা এই যে থেকে রূপ জল ধরে এনে কারা আসে? চিতায় ঢেলে দেওয়া হলো। কারা এটা? চিতাগ্নি যখন কি নির্বাপিত হলো আসলে যে ততক্ষণে ব্রাহ্ম মুহূর্ত উপস্থিত। যদি কোনো তারপর খারাপ লোক হয়, যথারীতি তাহলে অস্থি ও তার নারী সাথে ঘুড়ি কিছু খারাপ বুড়িগঙ্গায় জিনিস বিসর্জন হয়তো দেওয়া নিজেও হলো। বোঝে না। এরপর অবসর পেয়ে আমি ডোম বাবাজিকে রাতের ওই মূর্তিগুলোর কথা বললাম, কিন্তু সে বেটা আমার কথা শুনে হেসেই উড়িয়ে দিল। মুচকি এসে বলল, খোকা বাবু, কাল রাত্রে আপনি একলা ছিলেন তো, তাই বোধহয় যমদূতরা আপনার কাছে এসেছিল। ওরা আপনার কোনো ক্ষতি করতো না। এত দুঃখের মধ্যেও আমার মনে হলো ওই ডোম বাবাজিকে ধরে দুখা লাগিয়ে দিই। কাল ওই ব্রাহ্মণ পূজারী মশাই ঠিক সময়ে না এলে আমি হয়তো আতঙ্কে ভয়ে মারা পড়তাম। সত্যেন্দা ডাকলেন, দিনু অধীর, চল এবার যাওয়া যাক। আমি বললাম, দাদা চলুন একবার মাকে দর্শন করে যাই। ঠিক সেই সময় কিছুটা বিস্মিত হয়ে শ্মশানের বামুন বললেন, আচ্ছা একটু দাঁড়ান, আমি ঘর থেকে মন্দিরের চাবিটা নিয়ে আসি। আমি বললাম, মানে মন্দিরের চাবি দিয়ে কি হবে? মন্দিরের পূজারী মশাই তো মন্দিরের ভেতরে আছে, মন্দিরের দরজা তো ভেতর থেকে বন্ধ। ওনাকে ডাক দিন, উনি দরজা খুলে দেবেন। আমার কথা শুনে অবাক হয়ে শ্মশান ব্রাহ্মণ বললেন, সে কি, তা কি করে সম্ভব? মন্দিরের পূজারী মশাই তো প্রায় 1 মাস হলো দেহ রেখেছেন, অন্য পূজারী এখনো পাওয়া যায় না। তাই আমি মায়ের নিত্য পূজাটা কোন রকমে চালিয়ে নিচ্ছি, আর মন্দিরের চাবি তো বরাবরই আমার কাছেই থাকে। আমি ব্রাহ্মণের কথায় বিশ্বাস না করে কিছুটা বিরক্ত হয়ে নিজেই দ্রুত পদে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। দেখলাম মন্দির বাইরে থেকে তালা বন্ধ। আমি বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়ি। সূর্যটা ততক্ষণে উদাসীন। শুনেছি সেটা আমি আজকে শেয়ার করতে চাই। তো ঘটনাটি যেটা, সেটা হচ্ছে যে এটা ঘটনাটা 80-র দশকে। উনি তখন ছোট ছিলেন, উনি ট্রাকের হেল্পার, প্রথম ছিলেন হেল্পার আর কি, হেল্পার ছিলেন। তো উনি ওনার ওস্তাদের সাথে ওই ট্রাকে জাফলং থেকে পাথর নিয়ে আসতেন, ঢাকাতে নিয়ে আসতেন আর কি। তো এটাই ছিল ওনার কাজ। তো একদিন জাফলং থেকে রাতের বেলা যখন ট্রাকটা লোড করা হয় পাথরে, তখন এলাকার কিছু লোক ওইখানে যারা পাথর শ্রমিক যারা ছিল, তখন তারা বললো, ভাই একটা মানে আমাদের এখানে একটা ডেড বডি আছে, আমাদের এক শ্রমিক মারা গেছে হঠাৎ করে স্ট্রোক করে। তো এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনি যখন যাবেন তখন ব্রাহ্মণবাড়িয়াতে আমরা 2 জন লোক দিয়ে দিচ্ছি, এদেরকে নামিয়ে দেবেন। এটা মানবিক মানে দিক চিন্তা করে তখন ওনারা রাজি হচ্ছিলেন না। তারপরে পাথর শ্রমিকরা ওনাদেরকে কিছু টাকা দেওয়ার ই করলেন যে এই টাকাটা নেন। তখন দেখলো যে ভালোই তো, মানে এই পাথর নিয়ে যত টাকা হবে লাভ হবে, ওই লাশ নিয়ে সেই মানে ওই পরিমাণ টাকা হবে। তখন ওনারা ওই লোভে পড়ে রাজি হলেন আর কি। আর যেহেতু ওই শ্রমিকগুলো ওদের সাথে মনের সাথে আগে থেকে পরিচিত ছিল, যেহেতু সবসময় পাথর আনা নেওয়া করতেন, এই জন্য না করতে পারেন নাই। ওনারা 2 জন লোক, পাথর লোডই ছিল, মানে পাথর দিয়ে ট্রাকটা লোড করা ছিল, পিছনের ওই অংশে ওনারা ওঠেন আর কি, এবং লাশটা কাফনে মোড়ানো ছিল। তো ওনারা 2 জন ট্রাকের উপরে লাশ সহ বসেন, 2 জন শ্রমিক এবং ওই হেল্পার এবং ড্রাইভার ওর গাড়ির ভিতরে ছিল। তখন ওনারা যখন ট্রাক নিয়ে আসছেন, তখন যারা জাফলং এর ওদিকে আসা যাওয়া করেন, তখন আপনারা হয়তো দেখে থাকবেন ওখানে জৈন্তাপুর নামক একটা বাজার আছে। যাওয়ার সময় মানে জাফলং এর আগে জৈন্তাপুর পরে। তো জৈন্তাপুরে এসে ট্রাক ড্রাইভাররা এখনো দেখবেন ওখানে হোটেল আছে, ওনারা ওখানে খাওয়া দাওয়া করেন রাতের বেলা, মানে মোটামুটি সারা রাতি খোলা থাকে। তো তখন অত ভালো ছিল না, ছোটখাটো হোটেল ছিল আর কি ওখানে। তো জৈন্তাপুরের থেকে ওনারা খাওয়া দাওয়া শেষ করে যখন ট্রাক নিয়ে আবার সামনের দিকে এগোতে থাকলেন, তখন
যিনি ট্রাক ড্রাইভার মনে করেন যে ওনার তো স্মোক করার অভ্যাস ছিল, জৈন্তাপুর থেকে তো মানে সিগারেট কিনতে ভুলে গেছে, আমার তো একটু সিগারেট খাওয়ার দরকার। তখন তার হেল্পার বলে, ওস্তাদ সামনে তো বাজার আছে, কোনো না কোনো দোকান তো অবশ্যই খোলা পাওয়া যাবে, রাত হলেও খোলা থাকে, তো আপনি ওখান থেকে কিনে নিয়েন। ভালো আইডিয়া। তো ওনারা চিন্তা করলেন সামনের বাজার থেকে কিনে নেব। সত্যি বাজারে দূর থেকে দেখা যাচ্ছিল কয়েকটা দোকান, ছোট দোকান খোলা ছিল, ওখানে যারা রাতে বাজারে যারা পাহারাদার থাকে ওনারাও ছিল। তখন ওনারা যখনই ওই ট্রাকটা বাজারের কাছাকাছি এসেছে, দোকানদার পাহারাদার যে যেখানে ছিল ওই ট্রাকটা দেখেই মানে পরিমরি করে যে যেদিকে পারে দৌড় দিয়ে চলে যাচ্ছে। ওনারা খুব অবাক হলেন যে কি ব্যাপার, আমরা মানে বাঘ না ভালুক, আমরা এখানে আসার আগে এরা সবাই দৌড় দিয়ে চলে গেল, ঘটনা কি? তখন উপরে দেখেন যে না, দুইজন লোকও ঠিক আছে, লাশও ঠিক আছে, সবই ঠিক আছে, তো সমস্যাটা কি? ওনারা কিছুতে সমস্যা ধরতে পারলেন না। তখন চিন্তা করেন হয়তো হবে অন্য কিছু, ভয় পেয়েছে। তখন ওনারা আবার ট্রাক নিয়ে চলা শুরু করলেন, মনে করেন সামনে অন্য কোনো বাজার থেকে হয়তো সিগারেট কিনে নেবেন। সামনে যে বাজারে গেলেন এক সেম ঘটনা, একই রকম ঘটনা, সবাই পালিয়ে যাচ্ছে। ওনাদের ট্রাক যে যেখানে মানে দেখা মাত্রই যে যেদিকে পারছে রাতের অন্ধকার মানে দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওরা আবারও চেক করে না, লাশও ঠিক আছে, দুইজন লোকও ঠিক আছে, ওই দুইজন লোকও কিছু বুঝতে পারছে না যে কি ব্যাপার, এভাবে লোকজন পালিয়ে যাচ্ছে কেন। যাই হোক, আবার ওনারা ট্রাক চালানো শুরু করলেন। সামনে একটা ট্রাক আসছিল ওনাদের অপোজিট পাশ থেকে। ওই ট্রাকের ড্রাইভার ওনাদের ওই ট্রাকটা দেখে উনি ট্রাক অ্যাক্সিডেন্ট করে বসেন, মানে আগত যে ট্রাকটা, এবং ওটা কোনো মেজর অ্যাক্সিডেন্ট ছিল না, মানে রাস্তা থেকে একটু সাইডে চলে আসে। যাই হোক, বাট ওনাদেরকে দেখে কি করে, এবং ওনারা ওই ট্রাকটা আবার সামনে থামিয়ে নেমে আসেন যে কি ব্যাপার, কি হলো। ওনাদেরকে দেখে ওই ট্রাকের ড্রাইভার এবং হেল্পার যে যেখানে ছিল ওনারাও দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওনারা কিছুতেই বুঝতে পারছেন আসলে ঘটনাটা কি হচ্ছে ওনাদের সাথে। যাই হোক, উনি তো সিগারেট কিনতে পারলেন না এই ঘটনার কারণে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিলেট শহরের কাছাকাছি যখন ওনারা এসেছেন, তখন ওখানে পুলিশের চেকপোস্ট আছে, তো পুলিশের সদস্যরা ওনারা দূর থেকে ইশারা দিচ্ছেন যে গাড়িটা স্লো করার জন্য। তো ওনারাও গাড়ি স্লো করবেন, কিন্তু গাড়িটা যখনই পুলিশ সদস্যদের কাছাকাছি চলে এসেছে, মানে 100 গজ দূরে, তখন ওনারা খেয়াল করেছেন যে পুলিশ সদস্যরাও ওনারাও যে যেখানে পারে ছুটে চলে যাচ্ছে, ওনারা এখানে দাঁড়াচ্ছেন না। এবং ওই বাজারে একজন মানে খুব বৃদ্ধ একজন মানে নাইট গার্ড ছিল, উনি আর পালাতে পারেন নাই, উনি অজ্ঞান হয়ে পড়ে যান। ওনারা ট্রাক থেকে নেমে আসার পরে কোনো কারণ বুঝতে পারছে না। শেষে ওই যেহেতু হাতের কাছে একজন পাওয়া গেছে সেন্সলেস অবস্থায়, তাকে একটু পানি টানি ছিটা দিয়ে তাকে করা হয়। তখন উনি জ্ঞান ফিরে বলতেছেন, এই তোমরা ট্রাকে কাকে নিয়ে আসছো? বলে, কেন, আমরা তো ট্রাকে পাথর নিয়ে আসছি এবং একটা লাশ আছে, সাথে 2 জন আছে। বলে, না, তোমরা তো শুধু লাশ নিয়ে আসো না, তোমরা তো বিশাল আকৃতির সব দানব নিয়ে আসছো ট্রাকে করে। বলে, এটা কিভাবে সম্ভব? বলে, হ্যাঁ, তুমি যখন ট্রাক নিয়ে আসছিলা তখন আমরা দেখতে পাচ্ছি তোমার ট্রাকের উপরে 3-4 জন বিশাল আকৃতির ভয়ঙ্কর চেহারা দানবের মতো, এবং তোমাদের ট্রাকের 2 পাশে মানে ট্রাকের যে 2 পাশে 2টা জানালা থাকে, 2টা জানালার পাশে 2 জন দানব দাঁড়িয়ে আছে, এরকম ভয়ঙ্কর চেহারার 2 জন দাঁড়িয়ে আছে। তো এটা দেখেই তো আমি সেন্সলেস হয়ে গেছি, দৌড়াতে পালাতে পারিনি। আর যারা যদি দেখেছে তারা মনে হয় এই কারণে দৌড়ে পালিয়ে গেছে ভয়ে। তখন ওনারা চিন্তা করলেন যে যদি এই ব্যাপার হয় তাই দেখি তো লাশটা কোথায়। ওনারা তখন গিয়ে দেখেন লাশও নাই, ওই 2 জন ব্যক্তিও নাই। তখন ওনারা খোঁজা শুরু করলেন, সবাই মিলে খোঁজা শুরু করলে তখন দেখলেন ওই 2 জন লোক কিছু একটু দূরেই মানে সেন্সলেস অবস্থায় পড়ে আছে, ট্রাকের উপরে লাশের সাথে যে 2 জন ছিল, যে 2 জন শ্রমিক ছিল। তো ওনাদেরকে আবার জ্ঞান ফিরে আনা হয়। তো ওনাদেরকে জিজ্ঞেস করে কি হয়েছে, ওনারা বলেন, আমরা কিছুই বলতে পারবো না, খালি হঠাৎ মনে হলো মানে কেউ যেন আমাদের গলা ধরে ধাক্কা দিয়ে ট্রাকের উপর থেকে ফেলে দিল, এবং তারপরে আর আমাদের কিছু মনে নাই। তখন বলে, তাহলে লাশটা কোথায় গেল, লাশটা খুঁজি এখন। তখন আরো কিছু আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে আসা হলো, সবাই মিলে লাশ খোঁজাখুঁজি মানে যে যেভাবে পারছে খুঁজছে। ওনারা বেশ অনেক দূরে দেখলো যে বড় আকৃতির মানে অস্বাভাবিক রকমের বড় কয়েকজন মানুষ কি যেন নিয়ে যাচ্ছে, সাদা সাদা কি যেন। ওনারা দৌড়ে সেখানে চলে যান, অনেক চেষ্টা করেন সেখানে যাওয়ার জন্য, মাঠের মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। তো ওনারা দেখছিলেন যে ওই লাশটির মাথা ধরেছে সামনে একজন ব্যক্তি, মাথা ধরে আছে, যেমন আমরা খাটিয়াতে দেখি যে 4 জন ব্যক্তি চারপাশে ধরে আছে, ঠিক সেম মানে মাথাটা একজন ধরে আছে এক হাত দিয়ে, 2 হাত 2 জন ব্যক্তি ধরে আছে, 2 পা 2 জন ব্যক্তি ধরে আছে। ওনার পিছন থেকে বলেন, এই তোমরা কে, দাঁড়াও, লাশ নিয়ে কোথায় যাচ্ছ? তখন ওনারা আর পিছন দিকে তাকালেন না, তারা খেয়াল করলেন যে 2 হাত ধরে যেই জন ছিল এবং 2 পা ধরে যেই 4 জন ছিল এবং মাথা ধরে জন ছিল, ওনারা একজন ডান পাশে একজন বাম পাশে।
দুজন হেঁটে চলে যাচ্ছে এবং যে যেভাবে লাশটা হাতে ধরা ছিল, যার হাত যার ধরা ছিল, উনি হাত ছিঁড়ে নিয়ে চলে গেলেন, আর একজন আর এক হাত ছিঁড়ে নিয়ে চলে গেলেন, দুইজন দুই পা ছিঁড়ে নিয়ে চারজন চারদিকে চলে গেলেন, এবং মাথা যিনি ধরেছিলেন উনি মাথা ছিঁড়ে নিয়ে সামনের দিকে চলে গেলেন। এবং ওনারা যখন হেঁটে যাচ্ছিলেন তখন ওনারা মানে যিনি গল্প আমাকে করেছেন উনি মনে হচ্ছিল যে সিঁড়ি দিয়ে যেমন মানুষ হেঁটে মানে আস্তে আস্তে উপরে ওঠে, মনে হচ্ছে আকাশে সিঁড়ি লাগানো আছে, ওনারা হেঁটে হেঁটে ওই লাশের ওই খণ্ডিত অংশগুলো নিয়ে নিয়ে ওনারা হেঁটে হেঁটে উপরে চলে মিলিয়ে গেলেন, এবং ওই লাশটি মাথা হাত পা বিহীন অবস্থায়, ওই কাফন ছিল শরীরের সাথে, ওই অবস্থায় পড়ে থাকলো। তখন ওনারা চিন্তা করেন যে এই ভয়ঙ্কর এই লাশটি নিয়ে আমরা কিভাবে ওনার ফ্যামিলির কাছে যাবে। যদিও ওই ব্যক্তির কোনো পরিবার ছিল না, উনি একাই ছিলেন, ওনার দুঃসম্পর্কে কিছু আত্মীয় ছিল, ওখানকার স্থানীয় লোকজন জানতো ওনার বাড়ি ব্রাহ্মণবাড়ি, এতটুকু শুধু জানতো। যে আমরা যে জৈন্তাপুর সিলেটের যেখানে দেখি আর কি, এখনো যারা যাবেন ওখানে আমরা জানি যে রাজা গৌর গোবিন্দের সাথে হযরত শাহজালাল রহমতুল্লাহ ওখানে কিন্তু একটা যুদ্ধ হয়েছিল, এবং ইতিহাস যারা জানেন তারা জানেন যে সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন তিনি, এবং তার কাছে চমৎকার কয়েকটা ঘটনা রয়েছে। তার মধ্যে আমরা প্রথম ঘটনাটা একটু শুনে আসি। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে ধন্যবাদ, রাসেল ভাইকে আবারও ধন্যবাদ। Thank you very এত much. জার্নি Thank করে you. আসার পরেও আজকে এত সুন্দর একটা এপিসোড আমাদের সবাইকে উপহার দিচ্ছেন। আমি একদম সত্যি। রাসেল ভাই, আপনি রংপুর থেকে আসছেন, আমিও এই ঘটনাটি কালেক্ট করেছি রংপুর থেকেই। ও আচ্ছা। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, আমি আমার ওখানে প্রতিষ্ঠানে কাজে ক্লাস নিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের যে ব্রাঞ্চ গুলো আছে সেখানে ক্লাস নিতে যেতে হয়। তো আমি যখন এই কিছুদিন আগে রংপুরে গিয়েছিলাম ক্লাস নিতে, ওখানে আমি ক্লাস নিতে গেলে মোটামুটি যেহেতু ভূত এফএমের প্রতি ভালোবাসা আছে এবং অনেক সময় আসি, আমি চেষ্টা করি এই কিছু 4x square minus 23x plus 33 এটা একটা মিডল টার্ম অঙ্ক। তো মিডল টার্ম অঙ্ক করে আমরা কি করব এখন দেখব। আমরা এই 4 দ্বারা এই 33 এর গুণ করব। যদি আমরা 33 এর গুণ করি 4 দিয়ে, দেখি কত পাই। 3 4 12 2 3 4 12 1 13 132 পাইছি। হ্যাঁ, তো আমরা আবার এই 23 আর তো আমরা এইভাবে মিডলটা আমরা করবো। বললাম 4 33 132 কেমন। আবার যদি আমরা এখানে আছে 23, তা 12 আর 12 24, 11 12 11 12 যদি গুণ করে 2 1 2 2 1 2 2 1 1 তো এখন আমরা পাইছি কত 132 কেমন। তো আমরা এভাবে সাজাবো 11 12 132, যেমন 4 33 132, আবার 11 ইন্টু 12 132, আবার 11 যোগ 12 আমরা 23 পাই। তো আমরা লিখব 4x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 11x প্লাস 33। তো এখানে আমরা 4x কমন নেব, 4x কমন নিলে পাই x মাইনাস 3 4 12 3 মাইনাস 11 কমন নিলাম, তো আমরা লিখব x মাইনাস 3। আমরা এটা গুণ করলে এটা পাই, এটা গুণ করলে 33 পাইতেছি। তো আমরা এখন লিখব x মাইনাস 3 4x মাইনাস 11। এই হলো আমাদের 9 নম্বরের অঙ্ক। এখন আমরা আমাদের 10 নম্বরের অঙ্কটি করব এবং সর্বশেষ অঙ্কটা করবো আর কি। তো নাম্বার 10, তো আমাদের 10-এর প্রশ্নটা হচ্ছে হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 4। এই হলো আমাদের প্রশ্ন। এখন আমরা এটার মিডল টার্ম করব। মিডল টার্ম করতে পারি এইভাবে, 9 আর 4 আমরা গুণ করব 4 9
36, আমাদের 9 পাইতে হবে, তা আমরা তো লিখি 3 12 36, 12 ইন্টু 3, এটাও পাই 36, 12 থেকে আমরা মাইনাস 3 বিয়োগ করলে পাই 9। হ্যাঁ, এটা পেয়ে গেছে। কেমন? তো আমরা লিখব 9x স্কোয়ার মাইনাস 12x প্লাস 3x মাইনাস 4। তো এখানে আমরা 3x কমন নিতে পারি। 3x কমন নিলে পাই 3 3 9, 3x 3 4 12, 4 প্লাস এখানে আমরা 3 কমন নিব, সরি 3x তো আমাদের লাগবে, তো আমরা 1 কমন নিব। 1 কমন নিলে পাই 3x মাইনাস 4। এখানে আমরা কমন রাশিটা আগে লিখব 3x মাইনাস 4, 3x প্লাস 1। তো বন্ধুরা, এই হলো আমার 10 নম্বরের অ্যান্সার।